আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে পড়া শুরু করেছিলাম বই বেলা অবেলা, বাংলাদেশ 1972 থেকে 1975, লেখক মহিউদ্দিন আহমেদ। ইতিমধ্যেই এই অডিও বুক সিরিজের প্রথম 8টি পর্ব এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। এখনও যারা শুনেননি, ওপরে বেল আইকনে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে প্লেলিস্টটি শুনে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে 1 থেকে 8টি পর্বের লিংক। এই সিরিজের 2 নম্বর ভিডিওটিতে কিছু কপিরাইট ক্লেম আসার কারণে এটা ডিলিট করে আবার গতকালকে নতুন করে আপলোড দেওয়া হয়েছে। প্রতিদিন নতুন নতুন অডিও বুক পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আজ শুরু করব এই সিরিজের 9ম পর্ব। যথেষ্ট মনস্তাত্ত্বিক চাপ থাকা সত্ত্বেও অল্প কয়েকজন সাংবাদিক বাকশালে যোগ দিতে আবেদন করেননি। এদের অন্যতম হলেন দৈনিক বাংলার সহকারী সম্পাদক শামসুর রহমান ও নির্মল সেন এবং বাসসের শাহেদ কামাল, সাপ্তাহিক বিচিত্রার শাহাদাত চৌধুরী, মাহফুজুল্লাহ, শাহরিয়ার কবির, চিন্ময় এরাও আবেদন করেননি। সরকারি পত্রিকায় কাজ করেও তারা এই ডামাডোলে সামিল হননি। এজন্য তাদের যে কোনো বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাও নয়, কিন্তু এমন একটা আবহ তৈরি হয়েছিল যাতে মনে হতে পারে যে বাকশালে যোগ না দিলে বুঝি মহাবিপদে পড়তে হবে। এক সাক্ষাৎকারে সাংবাদিক আমানুল্লাহ ওই সময়ের পরিস্থিতির একটা বিবরণ দিয়েছেন। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, যেদিন ওরা সবাই যায় আমি প্রেস ক্লাবের বারান্দায় বসে আছি ইতিহাসের সাক্ষী হিসাবে দেখার জন্য হু আর দ্য পিপল হু আর জয়নিং অ্যান্ড হু আর নট জয়নিং। আমাদের এক ইয়াং ফ্রেন্ড ছিল আলিনুর, বরিশালের ছেলে, অর্গানাইজারদের একজন। আমার পাশে দাঁড়ানো একজন তাকে বললেন, আলিনুর ভাই, আমান ভাইকে একটু বলেন না। তখন আলিনুর বলছে, না আমার সাহস হচ্ছে না। আমি বললাম, আলিনুর ঠিকই বলেছে, খুব মজা করে কথা হলো। আমি বুঝিয়ে দিলাম যে আমি জয়েন করার জন্য আসি নাই, দেখতে এসেছি। যারা গেল না তারা তো এখানে ছিল। তবে আমার এক ঘনিষ্ঠ বন্ধু শহীদুল হককে যখন দেখলাম যেতে, তখন আমার একটা বিশেষ অনুভূতি হলো। ওর ডাকনাম মুর্শেদ। আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছি। সৈয়দ আতিকুল্লাহ, মুকাম্মেল হক, জাওয়াদ করিম, আমরা সবাই এক ব্যাচের। শহীদুল হক ছিল আমাদের জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট ইংরেজি সাংবাদিকতায়। এত বড় একজন সাংবাদিক, তারও এই অবস্থা। শহীদুল হকের কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। যখন দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বুকে বাকশালের একটা পোস্টার লাগিয়ে এসেছে, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছি। এটা দেখেছি এনা অফিসের কাছে, পুরানো পল্টন চৌরাস্তার পাশে। বৃষ্টির মধ্যে মিছিল করে আসছে। শহীদুল হকের মতো একজন সাংবাদিককে এটা করতে হচ্ছে জাস্ট নিজেকে রক্ষা করার জন্য। 6 জুন বাকশালের গঠনতন্ত্র প্রকাশ করা হয়। এছাড়া বাকশালের 15 সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং 115 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, খন্দকার মুশতাক আহমেদ, AHM কামারুজ্জামান, আব্দুল মালেক উকিল, মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক ইউসুফ আলী, মনোরঞ্জন ধর, অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী, শেখ আব্দুল আজিজ, গাজী গুলাম মুস্তফা এবং শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও জিল্লুর রহমান। এছাড়া 5টি অঙ্গ সংগঠনের কমিটিও ঘোষণা করা হয়। অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পান ফণীভূষণ মজুমদার, জাতীয় কৃষক লীগে, অধ্যাপক ইউসুফ আলী, জাতীয় শ্রমিক লীগে, তুফাইল আহমেদ, জাতীয় যুবলীগে, বেগম সাজেদা চৌধুরী, জাতীয় মহিলা লীগে ও শেখ শহীদুল ইসলাম, জাতীয় ছাত্রলীগে। মন্ত্রিপরিষদের সচিব হুসেন তৌফিক ইমামকে বাকশালের চেয়ারম্যানের সচিব নিযুক্ত করা হয়। এটা ছিল তার নিয়মিত দায়িত্বের অতিরিক্ত। বাকশালের কমিটিগুলোতে আওয়ামী লীগের সাবেক নেতাদের পুরোপুরি প্রাধান্য ছিল। 15 জনের কার্যনির্বাহী কমিটির সবাই ছিলেন আওয়ামী লীগের। বাকশালের 115 জনের কেন্দ্রীয় কমিটিতে নেপের মুজাফফর আহমেদ, পীর হাবিবুর রহমান, সৈয়দ আলতাফ হোসেন এবং মতিয়া চৌধুরী জায়গা পেয়েছিলেন। কেন্দ্রীয় কমিটিতে সিপিবির মাত্র একজন, মোহাম্মদ ফরহাদের স্থান হয়েছিল। সিপিবির প্রধান নেতা মনি সিংকে জাতীয় কৃষক লীগের 6 নম্বর সদস্য হিসেবে রাখা হয়। সিপিবির অঙ্গ সংগঠন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি চৌধুরী হারুনুর রশিদ, সাইফুদ্দিন আহমেদ মানিক এবং মঞ্জুরুল আহসান খানকে জাতীয় শ্রমিক লীগের 32 জনের কমিটিতে রাখা হয়।
জাতীয় মহিলা লীগের 23 জনের কমিটিতে ছিলেন সিপিবির মালেকা বেগম ও আয়েশা খানম। জাতীয় যুবলীগের 27 জনের কমিটিতে সিপিবির নুরুল ইসলাম নাহিদ ও মতিউর রহমান ছিলেন। জাতীয় ছাত্রলীগের 21 জনের কমিটিতে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজনকে রাখা হয়েছিল। এদের মধ্যে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, নুরুল আলম লেলিন, মাহবুব জামান, অজয় দাশগুপ্ত, কাজী আকরাম হোসেন প্রমুখ। 16 জুন জারি হয় নিউজ পেপার্স ডিক্লারেশন অর্ডিন্যান্স। এই অধ্যাদেশের মাধ্যমে 29টি দৈনিক এবং 138টি সাপ্তাহিক ও সাময়িক পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। মাত্র 4টি পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকে। সরকার এই 4টি দৈনিকের সম্পাদক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তরা হলেন ওবায়দুল হক বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমসে নিয়োগ পান শেখ ফজলুল হক মনি, দৈনিক বাংলায় নিয়োগ পান এহতেশাম হায়দার চৌধুরী ও ইত্তেফাকে নিয়োগ পান নুরুল ইসলাম পাটোয়ারি। সংবাদপত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিবিধানের খসড়া তৈরি করে দেন তুয়াব খান, শহীদুল হক ও এনায়েতুল্লাহ খান। দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলে শেখ মুজিব তাকে বলেছিলেন, টেলিভিশনে মিন্টুকে আমার চাই, একমাত্র সেই টেলিভিশনে বাকশালের নীতি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। এর আগে এনায়েতুল্লাহ খান মিন্টু একবার গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছুদিন আটক ছিলেন। 29 জুলাই 1975 তিনি শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য শেখ মুজিব দুঃখ প্রকাশ করেছিলেন। বাংলার বাণীর সম্পাদক এবং বাকশালের অন্যতম সেক্রেটারি শেখ ফজলুল হক মনি 9 আগস্ট এনায়েতুল্লাহকে বলেছিলেন তাকে বাংলাদেশ টাইমসের সম্পাদক পদে নিয়োগ দেওয়া হবে। শেখ মুজিবের সঙ্গে এনায়েতুল্লাহ খানের সাক্ষাতের প্রসঙ্গ উঠে এসেছে পরবর্তীতে এনায়েতুল্লাহর লেখা শেখ মুজিবের উত্থান পতন নিবন্ধে। এনায়েতুল্লাহ মন্তব্য করেন, আমার কারামুক্তির পর 29 জুলাই তার সঙ্গে দেখা হয়েছিল। বিক্ষিপ্ত পদচারণায় অস্থির শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পারহ্যাপস দ্য হোল থিং ওয়াজ এ স্যাবোটেজ। I am sorry for what happened to you, but my hands were tied. তার রাজনীতি বিচারণ সত্ত্বেও আমি তার অসহায়তার কথা বিশ্বাস করেছিলাম, কেননা আমি জানি পুতুলের রাজনীতি কত নিষ্করুণ, যে সেখানে রাজা সাজা যায় কিন্তু ইচ্ছামতো রাজ্য শাসন করা যায় না। চতুর্থ সংশোধনীর আগে সরকারের হাতে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। শেখ মুজিব তার কর্মসূচি আরও বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেন। তার দ্বিতীয় বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা। যদিও এই সংশোধনী আনার দিন থেকে তা কার্যকর করার মতো কোনো আইন তৈরি করা হয়নি। শেখ মুজিবের চিন্তাভাবনার প্রতিফলন পাওয়া যায় 1975 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেওয়া তার 4টি বক্তৃতা বিবৃতিতে। এগুলো হলো জাতীয় সংসদে দেওয়া বিবৃতি, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় দেওয়া ভাষণ, বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় দেওয়া ভাষণ এবং নবনিযুক্ত গভর্নরদের উদ্দেশ্যে দেওয়া ভাষণ। 26 মার্চের ভাষণে শেখ মুজিব প্রত্যেক গ্রামে বাধ্যতামূলক সমবায় সমিতি গঠনের কথা বলেন। বিদ্যমান জেলাগুলোকে বিলুপ্ত করে প্রত্যেক মহকুমায় জেলায় রূপান্তরের ঘোষণা দেন। তিনি থানা পর্যায়ে একজন প্রশাসক নিয়োগের কথাও বলেন। সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি থানা পর্যায়ে আদালত ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেন। পরে মওদুদ আহমেদকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ মুজিব বিচার বিভাগের দীর্ঘসূত্রতার সমালোচনা করে বলেছিলেন, তিনি সুপ্রিম কোর্টের বিচারের ক্ষেত্রে সংকুচিত করেছেন এবং তা আরও কমিয়ে আনবেন। বিবাদ নিষ্পত্তির জন্য থানা সদরই হবে মূল কেন্দ্র। তিনি আরও বলেছিলেন, প্রতিটি থানাকে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে এবং সেগুলোই হবে অর্থনৈতিক তৎপরতার প্রাণকেন্দ্র। বাকশালকে পরবর্তীতে নানাভাবে কাটাছেঁড়া করা হয়েছে। প্রশ্ন হলো, এটি কি একটি তাত্ত্বিক ধারণা ছিল, না কি নিতান্তই একটা আপৎকালীন অন্তর্বর্তী রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চালু করা হয়েছিল? শেখ মুজিব ছিলেন একজন পুড় খাওয়া রাজনীতিবিদ। তৃণমূল থেকে নিজেকে ধীরে ধীরে করে তিনি শিখরে পৌঁছেছিলেন। না বুঝে না জেনে তিনি পা ফেলবেন, এটা মনে করার সঙ্গত কোনো কারণ নেই। তিনি কমিউনিস্ট ছিলেন না, কমিউনিজমের প্রতি তার কোনো অনুরাগ ছিল বলে জানা যায় না। সুতরাং কমিউনিস্ট ধাঁচের একনায়কত্বের দিকে তার ঝুঁকবার কথা না। তিনি একটি পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেতে চেয়েছিলেন বলেই মনে হয়, তবে এর সফলতার ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন এমনটা বলা যাবে না। 19 জুন 1975
বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন, আত্মসমালোচনা না করলে আত্মশুদ্ধি করা যায় না। আমরা ভুল করেছি। আমি যদি ভুল করে না শিখি, ভুল করে শিখব না, সেজন্য আমি সবাই ভুল করলে আমার সকলেই খারাপ কাজ হবে। তা হতে পারে না। আমি ভুল নিশ্চয়ই করব। আমি ফেরেশতা নই, শয়তানও নই। আমি মানুষ, আমি ভুল করবই। আমি ভুল করলে আমার মনে থাকতে হবে আই ক্যান রেকটিফাই মাইসেলফ। আমি যদি রেকটিফাই করতে পারি সেখানেই আমার বাহাদুরি। আর যদি গো ধরে বসে থাকি যে না আমি যেটা করেছি সেটাই ভালো, দ্যাট ক্যান নট বি হিউম্যান বিইং। ফেরেশতা হইনি যে সব কিছু ভালো হবে। হতে পারে, ভালো হতে পারে। উই উইল রেকটিফাই ইট। এই সিস্টেমে ইন্ট্রোডিউস করে যদি দেখা যায় যে খারাপ হচ্ছে, অলরাইট, রেকটিফাই ইট। কেননা আমার মানুষকে বাঁচাতে হবে। 21 জুন রাষ্ট্রপতির আদেশে সব মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। ওই দিন ঢাকা মেট্রোপলিটন জেলাসহ মোট 60টি জেলা গঠনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। পার্বত্য চট্টগ্রামে আগেই 3টি জেলা গঠন করা হয়েছিল। ফলে মোট জেলার সংখ্যা হলো 63টি। 14টি থানা নিয়ে তৈরি হলো ঢাকা মেট্রোপলিটন জেলা। এদিকে বাকশালে যোগ দেওয়ার প্রতিযোগিতা অব্যাহত থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এনামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের 348 জন কর্মকর্তা ও কর্মচারী 25 জুন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাকশালে যোগ দেন। 28 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের এক সভায় প্রস্তাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব সফল করার ঘোষণা দেওয়া হয়। সভায় 102 জন সদস্যের মধ্যে 72 জন উপস্থিত ছিলেন। 4 জুলাই রাষ্ট্রপতির এক আদেশে বাকশালের কার্যনির্বাহী কমিটির সদস্যরা মন্ত্রীর পদমর্যাদা পান। 7 জুলাই প্রধানমন্ত্রী মনসুর আলীর সঙ্গে দেখা করে 49,051 জন মাদ্রাসা শিক্ষকের পক্ষে মাদ্রাসা শিক্ষক সমিতির বিভিন্ন জেলা শাখার 52 জন নেতা বাকশালে যোগ দেওয়ার আবেদন করেন। কামরুদ্দিন আহমেদ অনেক বছর ধরে রাজনীতিতে নেই। তিনি সবকিছুর নীরব পর্যবেক্ষক। বাকশাল নিয়ে যে এরকম মাতামাতি হচ্ছিল এবং লোকজন যেভাবে এর সদস্য হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছিল, সে সম্পর্কে তার মন্তব্য ছিল এরকম। তিনি বলেন, বাকশাল গঠনের সঙ্গে সঙ্গেই দেশের মধ্যবিত্ত সমাজ যেভাবে গণভবনে ভিড় করছিল, তাতে শান্তভাবে সময় নিয়ে শেখ সাহেবের সঙ্গে আলোচনা করা সম্ভব ছিল না। বাকশাল নীতি ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, শ্রমিক, চাকুরিজীবী প্রভৃতি সর্বস্তরের জনগণ বাকশালে সদস্যপদের জন্য দরখাস্ত করতে থাকে। দরখাস্তের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে শেখ সাহেবের সচিব রহিম সাহেব সেগুলোকে ফাইলবন্দি করার চেষ্টা না করে চটের বড় বড় থলিতে ভরে রাখতে আরম্ভ করলেন। 16 জুলাই রাষ্ট্রপতি 61 জন জেলা গভর্নর নিয়োগ করেন। 1 সেপ্টেম্বর 1975 তাদের দায়িত্ব নেওয়ার কথা। গভর্নরদের মধ্যে 44 জন ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এদের মধ্যে 27 জন ছিলেন সংসদ সদস্য, 13 জন সরকারি কর্মকর্তা গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এদের মধ্যে 7 জন সাবেক সিএসপি এবং 6 জন সাবেক ইপিসিএস কর্মকর্তা। প্রত্যেক গভর্নরের অধীনে এক ব্যাটালিয়ন রক্ষী বাহিনী রাখার পরিকল্পনা হয়েছিল। গভর্নররা ছিলেন সরাসরি রাষ্ট্রপতির অধীন। তাদের রাজনৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এই প্রশিক্ষণ 16 আগস্ট 1975 পর্যন্ত চলার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে ডক্টর অব ল ডিগ্রি দেওয়ার প্রস্তাব করলে তিনি এ সম্মান গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেন। কারণ হিসেবে তিনি বলেন, চ্যান্সেলর হিসেবে এ ডিগ্রি গ্রহণ করা অনুচিত হবে। 9 আগস্ট বাংলাদেশ সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের 3,50,000 সদস্য বাকশালে যোগ দেওয়ার জন্য আবেদন করেন। আবেদনকারীরা 150টি অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামের তালিকা দেন। বাকশালের একটি ভাষা আর্থসামাজিক কর্মসূচি ছিল। তবে বাকশালের গঠনতন্ত্রে সাংগঠনিক কাঠামোর বিস্তৃত বিবরণ থাকলেও কর্মসূচি বাস্তবায়নের কৌশলটি ছিল অনুপস্থিত। এটি একটি কাগজে ঘোষণাই হয়ে থাকলো। এ বিষয়ে মন্তব্য করতে যে প্রথম পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, 75-এ ক্ষমতাসীন রাজনৈতিক ধারার মধ্যে একটা কু হয়ে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে গ্রামীণ সমাজের ওপর সমবায় কৃষি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়, যার খেসারত হিসেবে জনগণকেই প্রাণ দিতে হয়।
এই সমবায় নীতির সঙ্গে জনগণের মুক্তিযুদ্ধ প্রসূত স্বতঃস্ফূর্ত সহদাত যৌথ উদ্যোগের নবজাগ্রত চেতনার কোনো সম্পর্ক ছিল না। ওপর থেকে চাপিয়ে দেওয়া এরকম কোনো সমবায় নীতি জনগণের সৃষ্টিশীলতাকে মুক্তি দেয় না, একে স্বৈরাচারী রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শাসনে আরও অবরুদ্ধ করে। আর গণচেতনা থেকে বিচ্ছিন্ন এরকম কোনো পদক্ষেপের পক্ষে তেমন জনসমর্থনও থাকে না। এক শ্রেণীর মানুষ বাকশাল নিয়ে বেশ মাতামাতি করছিল। তাদের তখন একটাই স্লোগান, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কেউ কেউ বলেছেন এটা এক দল নয়, অনেক দল নিয়ে একটা প্ল্যাটফর্ম, এটা এক ধরনের জাতীয় সরকার। জাতীয়তাবাদের নামে উন্মাদনা তখন তুঙ্গে। কেউ কেউ ভাবছেন দেশে সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে এবং সমাজতান্ত্রিক দেশে তো একটাই দল থাকে। সমাজতন্ত্র তখন একটি অতি জনপ্রিয় শব্দ, যদিও এর ব্যাখ্যা নিয়ে আছে প্রবল মতভেদ। এ যেন অন্ধের হাতি দেখার মতো। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে তখন অনেকের ভিড়। একাডেমির ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম চাষী সমাজতন্ত্রের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। স্থানীয় সরকারের প্রতিনিধিরা তো আছেনই, আরও অনেক সংগঠন থেকে লোকজন আসছেন সমাজতন্ত্র বুঝার জন্য। ঢাকা থেকে বুদ্ধিজীবীরা এসে ক্লাস নেন, তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আছেন। লেখকের সঙ্গে এক সাক্ষাৎকারে আহমদ সোফা বলেছেন, এরকম একটা ক্লাস নেওয়ার জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি গিয়েছিলাম। 1 ঘন্টার একটা ক্লাসের জন্য 500 টাকা পেতাম। সোফার বিবরণ থেকে জানা যায় 1975 সালের জুন মাসের শুরুর দিকে সমাজ উন্নয়ন বিষয়ে পড়াশোনার জন্য তিনি কুমিল্লা একাডেমিতে যান। সেখানেই মাহবুব আলম চাষীর সঙ্গে তার আলাপ পরিচয়। চাষী সবসময় লুঙ্গি পরে থাকতেন। তখন সেখানে একাডেমির স্টাফদের নিয়ে একটা ওয়ার্কশপ চলছিল। চাষী তাকে সমাজতন্ত্রের ইতিহাস এবং এর তথ্যগত বিষয়ে বক্তৃতা দিতে বলেন। সপ্তাহে একটি বক্তৃতা দেওয়ার কথা। সোফা সেখানে ছিলেন প্রায় 2 মাস। মাঝখানে একবার ঢাকায় এসেছিলেন। তিনি দেখেছেন চাষী প্রায় সময় তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলতেন। সোফার প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় তাহের উদ্দিন, খন্দকার মুশতাক ও তিনি কলকাতায় একসঙ্গে থাকতেন ও কাজ করতেন। জুলাই মাসের শেষের দিকে রাষ্ট্রপতির প্রিন্সিপাল ইকোনমিক সেক্রেটারি ডক্টর সাত্তার একাডেমিতে এসেছিলেন। সাত্তার বলেছিলেন, একটি কি 2টি গ্রামের সমাজতন্ত্রের মডেল তৈরি করার জন্য রাষ্ট্রপতি তাকে বলেছেন। এরকম একটি মডেল দাঁড় করানোর জন্য তিনি চাঁদপুরে তার নিজ গ্রাম মেহেরপুর পঞ্চগ্রাম সমবায় সমিতি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই সমিতির সদস্যরা কুমিল্লা একাডেমিতে প্রশিক্ষণ নিত। 10 আগস্ট রেডিওতে সোফা শুনতে পান আগের দিন কবি সিকান্দার আবু জাফর মারা গেছেন। এই খবর শুনে সোফা ঢাকা চলে আসেন। সাধারণ মানুষকে এড়িয়ে বা আবাস কাটিয়ে দেশ যে এগিয়ে যাবে না তা বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধের পর জাতিকে জাগিয়ে তোলার যে সুযোগ এসেছিল তা কাজে লাগানো হয়নি বলে আক্ষেপ করেছেন অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান। তার মতে স্বাধীনতার পর যে লগ্নটি ছিল সে লগ্নটি হারিয়ে গিয়েছে। এদেশের মানুষের সৃষ্টিশীলতা চরিতার্থ করার সংগ্রাম আজ অনেক বেশি কঠিন হয়ে গেছে। বাকশালে আওয়ামী লীগের লোকদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল। এটা অনেকাংশই ছিল 1973 সালে গড়ে ওঠা ত্রিদলীয় গণ ঐক্য জোটের একটি নতুন সংস্করণ। তথাপি অন্যান্য দলের অনেকেই এই দলে যোগ দিয়েছিলেন। এদের মধ্যে এমনও কেউ কেউ ছিলেন যাদের সঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক মতভেদ ছিল কয়েক দশকের। শেখ মুজিব অবশ্য মনে করতেন তিনি একটি জাতীয় মঞ্চ তৈরি করেছেন। নতুন ব্যবস্থা চালুর যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে জুন মাসে মস্কোতে আফ্রো এশীয় লেখক সম্মেলনে অংশ নিতে যাওয়া একটি প্রতিনিধি দলকে তিনি বলেছিলেন, ভাগ্যের কি পরিহাস যে আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং জেল খেটেছি অনেকগুলো বছর, আমাকেই কিনা একদল বানাতে হলো। বাকশাল আগস্ট থেকে পুরোদমে কাজ করবে। আমি এটা করতে বাধ্য হয়েছি। পাকিস্তানপন্থী দলগুলো, জাসদের অস্ত্রধারী লোকেরা, সর্বহারা পার্টি এবং অন্য অনেকে আমাদের দেশের স্বাভাবিক রাজনীতি ও প্রশাসন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আর কোনো উপায় ছিল না বলে স্বাধীনতার পক্ষে সমমনা লোকদের নিয়ে একটা প্ল্যাটফর্ম হিসেবে বাকশাল প্রতিষ্ঠা করতে হইল। এই একদলীয় ব্যবস্থা নিতান্তই সাময়িক। দেশকে প্রতিবিপ্লবের হাত থেকে রক্ষা করা মাত্রই আমি বহুদলীয় গণতন্ত্র আবার বহাল করব। শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকশাল গঠন ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। বাকশাল তৈরি করা নিয়ে পক্ষে বিপক্ষে নানান যুক্তি আছে।
যারা শেখ মুজিবের খুব অনুগত এবং তার সামনে না বলতে শেখেননি তাদের যুক্তি একরকম, আর যারা তার ঘুর বিরোধী এবং সমালোচক তাদের যুক্তি অন্যরকম। শেখ মুজিব আসলে কী চেয়েছিলেন এ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এ প্রসঙ্গে মওদুদ আহমেদের পর্যবেক্ষণ আমলে নেওয়া যেতে পারে। মওদুদ আহমেদ বলেন, 1973 সালে মুজিব আমাকে একদিন বলেছিলেন যে, জেনে রেখো, এদেশে যদি কেউ কোনোদিন বিপ্লব করে সেটা শেখ মুজিবই করবে। তখনকার পরিপ্রেক্ষিতে বিপ্লব না হোক, সমাজ সংস্কার বা জাতি গঠনের কাজে মুজিব ছাড়া যে অন্য কারো পক্ষে গণমানুষকে উদ্বুদ্ধ করা বা এদের সমর্থন আদায় করা সম্ভব ছিল না, এটি সত্য, এবং এ ধরনের কোনো পরিকল্পনা একমাত্র মুজিবই গ্রহণ করতে পারতেন। আমার মনে হয় শেখ মুজিব ক্ষমতার জন্য নয়, বরং জাতি গঠন করার একটি স্বপ্ন বা আদর্শ উদ্বুদ্ধ হয়েই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তবে এই সিদ্ধান্ত ছিল ভুল, একটি বিপর্যয়কর, অদূরদর্শী ও অপরিণামদর্শী বিবেচনা, এরর অব জাজমেন্ট। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বাকশাল সৃষ্টি করেছিলেন, কথাটা বোধহয় বলা ঠিক হবে না। দেশে তখন তার কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে সময়, প্রেক্ষিত এবং প্রস্তুতির কথা বিবেচনা করলে মনে হয় শেখ মুজিব তার বুদ্ধি বিবেচনায় মারাত্মক একটি ভুল করেছিলেন। তিনি যে ঠিক কী করতে চেয়েছিলেন সেটা সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। দ্বিতীয়ত, এই যাত্রায় শেখ মুজিব ছিলেন অনেকটা একা, এবং একার পক্ষে কোনো সমাজকেই যে পরিবর্তন করা সম্ভব নয় সেটা বোধহয় তিনি নিজেও জানতেন। তার দলের লোকেরা, নেতৃবৃন্দ, পার্লামেন্ট সদস্যরাও যদি তাকে বাহ্যিক সমর্থন দিয়েছেন, কিন্তু তাদের বেশিরভাগই ছিলেন এটার বিরুদ্ধে। তারা সামনে তার গুণকীর্তন করতেন আর পেছনে গিয়ে তার সমালোচনা করতেন। তারপর তিনি যখন তার এতদিনের আওয়ামী লীগকে বিলুপ্ত করে নতুন রাজনৈতিক সংগঠন করার উদ্যোগ নেন, তখন এটিই প্রতীয়মান হয় যে যেহেতু আওয়ামী লীগ ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই দলের মাধ্যমে জনগণের মুক্তি আনা সম্ভব নয়, তাই নতুন শক্তি নিয়ে তিনি আর একটি রাজনৈতিক সংগঠন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই সংগঠন নতুন মুখ ও সৎ চরিত্রবান, নিষ্ঠাবান নতুন কর্মীর আবির্ভাব হবে, এটিই ছিল সকলের প্রত্যাশা। এ ব্যাপারে দেশকে একটি নতুন দিকদর্শনের ভিত্তিতে গড়ে তোলার মুজিবের সদিচ্ছার প্রতিফলন ঘটেনি। আওয়ামী লীগের পরিবেশ, আবহ এবং বেষ্টনী থেকে মুজিব শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেননি। অর্থাৎ কাগজে কলমে মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করলেও আওয়ামী লীগ থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। যুদ্ধোত্তরকালে দেশে একটা নতুন সমাজ ব্যবস্থা দেওয়ার মতো উপযোগী নেতৃত্ব বা সংগঠন আওয়ামী লীগের ছিল না বা বাকশালেরও হয়নি। এই সীমাবদ্ধতাটি ছিল বাংলাদেশের জন্য একটা বিরাট ট্র্যাজেডি। ন্যাপ ও সিপিবি বাকশালে একত্রিত হয়েছিল। যেহেতু আওয়ামী লীগের সঙ্গে তাদের ঐক্য ও সমঝোতার নীতি ছিল, এর ধারাবাহিকতায় সিপিবি ন্যাপ বাকশালে যোগ দেয়। এ নিয়ে সিপিবিতে মতভেদ ছিল, বাকশালে যোগ দেওয়ার পক্ষে সবাই একমত ছিলেন না। তবে একটা আপোষ রফা হয়েছিল, যেহেতু অনিশ্চয়তা আছে, সিপিবি একীভূত হলে নিজস্ব একটি কাঠামো অব্যাহত রাখবে। বাস্তবে এটা হয়নি। ঘটনার আকস্মিকতায় সব এলোমেলো হয়ে যায়। মতিউর রহমানের ভাষ্যমতে স্বাধীনতার আগে ও পরের অভিজ্ঞতা এবং 3 বছরের আওয়ামী শাসন উৎসাহজনক ছিল না। আওয়ামী লীগ অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে ঐক্য সংগ্রামের নীতি গ্রহণ করে সিপিবি ভালো ফল পায়নি। আওয়ামী লীগ একলা চলার নীতি গ্রহণ করেছিল। বিপদে পড়লে তারা ঐক্য আর সমঝোতার কথা বলতো। আমরা যুগ দিয়ে পরিস্থিতি বদলাতে পারিনি। তারা একলাই চলেছে। যখন প্রয়োজন তখন ন্যাপ আর সিপিবিকে ব্যবহারের চেষ্টা করেছে। আমরাও অনেক ক্ষেত্রে না বুঝে ব্যবহৃত হয়েছি। এখন মনে হয় তখন আমাদের গভীর রাজনৈতিক বিশ্লেষণ বা জানা বুঝার ক্ষমতা ছিল না। লেখককে দেওয়া সাক্ষাৎকারে মতিউর রহমান আরও বলেন, আমি বাকশালে যোগ দিয়ে জাতীয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলাম। সিপিবির কোঠা থেকে একজনকেই নেওয়ার কথা। সিপিবি নুরুল ইসলাম নাহিদকে নিয়েছিল। তুফায়েল আহমেদের ব্যক্তিগত পছন্দ ও আগ্রহে আমি কমিটিতে গিয়েছিলাম। আমাদের অনেকের মধ্যেই মিশ্র অনুভূতি ছিল। পরবর্তীতে আমার বিশ্লেষণ মনে হয়েছে একদল করা ভুল ছিল। 1979 সালে পার্টি কনফারেন্সের আগে আমি কেন্দ্রীয় কমিটিতে একটা প্রস্তাব আনি যে বাকশাল করা ভুল হয়েছিল। আমার প্রস্তাবের পক্ষে আমি ছাড়া মাত্র একজনের শ্রমিক নেতা শহীদুল্লাহর ভোট পেয়েছিলাম। বাকি সবাই বলেছিলেন ভুল হয়নি। এখানে আওয়ামী লীগের সঙ্গে একটা মিল আছে।
আজ পর্যন্ত আওয়ামী লীগ ও বাকশাল সম্পর্কে পূর্ণ মূল্যায়ন করেনি বা ভুল হয়েছে বলে মনে করে না। সিপিবির অবস্থানও একই রকম। এত পরিবর্তনের পরও সিপিবি কিন্তু বলে নাই যে এক দল করার এই ব্যাপারটা ইতিহাসের একটা ভুল পদক্ষেপ ছিল। রাজনীতির ঘনায়মান সংকট এবং উথালপাতাল দিনগুলো খুব কাছে থেকে দেখেছেন ভারতের উপহাই কমিশনার জে.এন. দীক্ষিত। তার মতে সংবিধানে আমূল পরিবর্তন আনার ফলে শেখ মুজিবের সঙ্গে জনগণের যোগাযোগের প্রতিষ্ঠানিক ব্যবস্থাটি অবলুপ্ত হয় এবং শেখ মুজিব সব সমালোচনার লক্ষ্যে পরিণত হন। ৭৪-এর জুনে ভুট্টোর ঢাকা সফরের পর থেকেই শেখ মুজিবের জনপ্রিয়তায় ধস নেমেছিল। ৭৪-এর ডিসেম্বর থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো মূল্যায়ন প্রতিবেদনগুলোতে দীক্ষিতের পূর্বাভাস দিয়েছিলেন যে বাংলাদেশের রাজনীতির মঞ্চ থেকে হারিয়ে যাওয়ার ভিত মুজিব নিজেই তৈরি করেছেন। আমি কোনো সহিংস পরিণতির কথা ভাবিনি। তার ভাগ্নে শেখ মনিসহ তার কয়েকজন ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীর সঙ্গে আলাপ করে আমি পরিষ্কার একটা ধারণা পাই যে শেখ মুজিব তার বিরোধী শক্তিগুলোকে মোকাবেলা করতে পারবেন না এবং তিনি ক্ষমতাচ্যুত হবেন। ৫০-এর দশকে দেশে সংসদীয় গণতন্ত্র বারবার হুঁচট খেয়েছিল। একদিকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এবং অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে কোন দলের ফলে স্থিতিশীলতার নাগাল পাওয়া যায়নি। ১৯৭৩ সালের নির্বাচনের পর দেশে কার্যত একদলীয় গণতন্ত্র চালু হলো। গণতন্ত্রের মোড়কটা থাকলো, কিন্তু জাতীয় সংসদে বিরোধী দল না থাকায় সংসদ কার্যকর হলো না। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বাইরে বিরোধী দলের মাত্র ২ জন এবং স্বতন্ত্র ৩ জন নির্বাচিত হয়েছিলেন। পরে উপনির্বাচনে বিরোধী দলের আরও ২ জন নির্বাচিত হয়েছিলেন। তাদের অবস্থান ছিল সাগরে বুদবুদের মতো। সংসদে এবং সরকারে এই একদলীয় আধিপত্য অন্য ধরনের সংকট তৈরি করেছিল। একদলীয় সংসদীয় গণতন্ত্র থেকে একদলীয় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয়েছিল। এই অবস্থার একটি আত্মসমালোচনামূলক বর্ণনা দিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং শেখ মুজিবের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে জয়ের জন্য রণকৌশল ও অস্ত্রশক্তি এবং তার যথাযথ প্রয়োগ অপরিহার্য, কিন্তু যুদ্ধে সফল হওয়ার পর দেশ পরিচালনার জন্য আরও বেশি ত্যাগ, কৌশল এবং জনগণকে সংগঠিত করা যুদ্ধের চেয়েও দুরূহ ব্যাপার। অপ্রিয় হলেও একথা সত্য যে আমরা দেশ পরিচালনা করেছি এবং সেসব আমলা ও কর্মকর্তা এ কাজে নিয়োজিত ছিলেন, তাদের ইমাজিনেশন এবং ইনিশিয়েটিভ এ দুটিরই প্রচণ্ড অভাব ছিল। বঙ্গবন্ধুর চারদিকে আমরা যারা বেষ্টন করেছিলাম এবং যাদের বুঝ পরামর্শে তিনি দেশ পরিচালনা করতেন, তারা সবাই তাকে সঠিক পরামর্শ দিইনি। এ সময় আমরা দেখেছি যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন পণ করতে প্রস্তুত, এ ধরনের অনেককেই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হলে বা নিজ প্রচেষ্টায় দেখা করে বাকশাল প্রবর্তনের জন্য তার ভূয়সী প্রশংসা করেছেন। সব মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, কিন্তু এটা সত্য যে প্রশংসাকারীকে চাটুকারে পরিণত করে। তাই নয়, প্রশংসিত ব্যক্তির যে কি সর্বনাশ করা হলো তা তিনি উপলব্ধিও করতে পারেন না। প্রশংসা শুনতে শুনতে তিনি ভুলেই যান যে তার কোনো দোষ বা ত্রুটি থাকা সম্ভব। এই ভুলে যাওয়ার কারণে যে সে ব্যক্তির মধ্যে অহং বা দম্ভ বা আত্মম্ভরিতা, অর্থাৎ ফার্সি ভাষায় হামদিগার ন্যস্ত, অর্থাৎ আমি সবার চেয়ে বড় বা আমার চেয়ে বড় কেউ নেই, এই মনোভাব বদ্ধমূল হয়ে এক পর্যায়ে তাকে স্বৈরাচারী করে তোলে। নিজের অজান্তেই তিনি নিজের সৃষ্ট একটা বলয়ের মধ্যে একাকী হয়ে যান। একথা ভুলে যান যে চাটুকার কেবল তার আপন স্বার্থরই বন্ধু। 15 আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের আসার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আওয়ামী লীগ বিরোধী অংশটি চাননি যে শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন, কিংবা তার যদিও আসেন তার মুখামুখি যেন না হতে হয়। এ উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। পরিকল্পনা ছিল উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী এবং সব অনুষদের ডিন ও সিনিয়র অধ্যাপকরা অতিথিকে স্বাগত জানাবেন। সিনিয়রদের মধ্যে ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক আহমেদ শরীফ। তিনি ছিলেন ঘোরতর মুজিব বিরোধী। শেখ মুজিবকে স্বাগত জানানোর বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য তিনি ওই দিন বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকশালে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর চাপ ছিল। পুরো বিষয়টি এক সাক্ষাৎকারে বর্ণনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তিনি বলেন,
ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থাপন করে পাশ করার পর বাকশালের সদস্য সংগ্রহের জন্য ড্রাইভ দেওয়া হলো। আব্দুল হক ছাড়া বাংলা একাডেমির সকলেই বাকশালের সদস্য করেছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর আব্দুল মতিন চৌধুরী হঠাৎ করে শিক্ষকদের সভা ডাকলেন, সম্ভবত 9-10 আগস্ট। তিনি বক্তৃতা দিলেন, সম্ভব হলে বঙ্গবন্ধু নিজেই আপনাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু নানা কারণে ব্যস্ততার জন্য আমার মাধ্যমে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 15 আগস্ট সকাল 10টায় তিনি আপনাদের সঙ্গে আলাপ করবেন। টিএসসিতে সভা হবে। বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি প্রত্যেক বিভাগে বাকশালের সদস্য হওয়ার ফর্ম পাঠাবো এবং আমি বিভাগীয় চেয়ারম্যানদের অনুরোধ করে চিঠি দিয়েছি বা দেব যাতে আপনাদের স্বাক্ষরিত ফর্ম আমার অফিসে পাঠিয়ে দেওয়া হয়। মনে মনে খুব ভয় পেলাম। শিক্ষক সমিতির সভাপতি ফিজিক্সের প্রফেসর হারুনুর রশিদের পক্ষে বা বিপক্ষে একটি কথাও বলেননি। সেক্রেটারি আখতারুজ্জামান সাহেব ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বাকশাল গঠনে অ্যাক্টিভ ছিলেন। তিনি ফর্ম নিয়ে আসলেন, বললেন এটা না করলে বাঁচা যাবে না। এদেশে হয় বাকশাল না হয় নকশাল। যদি বাকশালের মেম্বার না হন তাহলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ নকশালাইট। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের চেয়ারম্যান শিক্ষকদের মিটিং ডাকছেন আনুষ্ঠানিক চিঠি দিয়ে। তারপর টোটাল একটা ভীতির সৃষ্টি হয়। সর্দার ফজলুল করিম, সিরাজুল ইসলাম চৌধুরী এবং আরও যারা গণ্যমান্য শিক্ষক ছিলেন তারা মুহূর্ত দেরি না করে স্বাক্ষর করে দিয়েছেন। আমাদের বিভাগের চেয়ারম্যান ডক্টর নীলিমা ইব্রাহিম ছিলেন আমাদের অধিকাংশের শিক্ষক। তিনি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, জুনিয়র কলিগ আকরাম এরা সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে দিয়েছে। আমি বললাম, আপা বাকশাল হোক না, এখনই মেম্বার হতে হবে এটা তো কথা না, পরেও হওয়া যাবে, আমি এখন ফর্ম ফিল আপ করবো না। আমার দেখা দেখি সানজিদা খাতুন বললেন, এখন করব না। মনসুরা মুসা, আহমেদ কবির, ওয়াকিল আহমেদ এই কয়জনও বললেন, আমরা এখন বাকশালের সদস্য হব না। আহমদ শরীফ সাহেব তখন বিশ্ববিদ্যালয়েই আসতেন না। ক্লাস থাকলে কোন দিক দিয়ে এসে ক্লাসটা নিয়ে চলে যেতেন, এখানে বসতেন না। আমরা তার বাসায় গিয়ে আলাপ করেছি। তিনি বলেছেন, তোমরা সদস্য হতে চাও তোমাদের ইচ্ছা, তবে আমি কোনোভাবেই বাকশালের সদস্য হব না। এটা জাতির জীবনে চরম অমঙ্গল ডেকে আনছে। 14 আগস্ট আমি ইউনিভার্সিটিতে আসি নাই। এর মধ্যে আমাদের যারা কলিগ ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাকশালের ফর্ম স্বাক্ষর করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর এরা আমার কাছে ছাত্র পাঠিয়েছে। আমি বললাম, আমি ইউনিভার্সিটিতে যাব না, বাকশালের ফর্ম সই করব না। কেউ যদি মারতে চায় বাসায় এসে মেরে যেতে হবে, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। ততক্ষণে ওরা ডিপার্টমেন্ট থেকে ফর্ম জোগাড় করে ফিল আপ করে ভিসির অফিসে গিয়ে রেজিস্টারে নাম লিখে দিয়ে আসছে। শেষ পর্যন্ত আমরা 3 জন রইলাম বাকশালের সদস্য না হয়ে, আহমদ শরীফ, সানজিদা খাতুন আর আমি। এছাড়া ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের মমতাজুর রহমান তরফদার, জিওলজি ডিপার্টমেন্টের আব্দুল লতিফ, ইতিহাস বিভাগের আহমেদ কামাল, মুনতাসির মামুন তখন নতুন জয়েন করেছে, তারা স্বাক্ষর করেনি। অধ্যাপক মুনতাসির মামুনের ভাষ্যমতে ইতিহাস বিভাগের শিক্ষক আলবাব আখন্দ এবং অর্থনৈতিক বিভাগের শিক্ষক স্বপন আদনানও বাকশালে যোগদানের আবেদনপত্রে স্বাক্ষর করেননি। বাংলাদেশের রাজনীতিতে 2টি সমান্তরাল ধারা বয়ে যাচ্ছিল। একটি হলো সাংবিধানিক রাজনীতির নিয়মতান্ত্রিক ধারা, অন্যটি হলো সশস্ত্র রাজনীতির সন্ত্রাসবাদী ধারা। প্রথম ধারাটি ছিল গণতান্ত্রিক রাজনীতির সমর্থক, দ্বিতীয় ধারাটিকে এদেশে বিপ্লবী রাজনীতি হিসেবে প্রচার করা হতো। এই দ্বিতীয় ধারার রাজনীতিতে প্রথম থেকেই যুক্ত ছিলেন প্রধানত সিরাজ শিকদারের নেতৃত্বে পূর্ব বাংলার সর্বহারা পার্টি, আব্দুল হকের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, সুখেন্দু দস্তিদার ও মুহাম্মদ তোহার নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী দল এবং আলাউদ্দিনের মতিনের নেতৃত্বে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। জাসদও পরে এই ধারায় সামিল হয়। এই দলগুলো একে অপরকে চরম শত্রু মনে করত। ইংরেজি ভাষায় প্যারানয়া বলে একটি শব্দ আছে, বাংলায় যথার্থ প্রতিশব্দ খুঁজে পাওয়া কঠিন। বলা চলে এটা এক ধরনের মানসিক ভ্রম বা বৈকল্য। কিছু লোকের মগজে মজ্জা একটা ধারণা মিশে গিয়েছিল যে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ, শেখ মুজিব একজন জাতীয় বিশ্বাসঘাতক এবং যেভাবেই হোক তার সরকারকে উৎখাত করতে হবে। আব্দুল হক, সিরাজ শিকদার, মোহাম্মদ তোহা, জাসদের গণবাহিনী, আবু তাহের প্রমুখ এই মনস্তত্ত্বের শিকার হয়েছিলেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বিষেধাগার যত না রাজনৈতিক তার চেয়েও বেশি ছিল আক্রোশ। শেখ মুজিবের প্রতি সমসাময়িক অনেক রাজনীতিবিদের প্রচণ্ড ঈর্ষা ছিল। ব্যক্তিগত ক্ষোভ থেকে সামরিক বাহিনীর অনেক কর্মকর্তাও চরমপন্থার দিকে ঝুঁকছিলেন।
রাজনীতিতে এই প্রবণতা ক্রমে জেঁকে বসেছিল এবং দেশে এক ধরনের বিস্ফোরণের পরিবেশ তৈরি হয়েছিল। ৭৫-এর ঘটনাবলী ছিল তারই অনিবার্য পরিণতি। একদলীয় শাসনের জবাবে সন্ত্রাসবাদী ধারণাটিকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। এখানে বিপ্লব আর ষড়যন্ত্র একাকার হয়ে গেছে। একটি জনগোষ্ঠীর কাছে যিনি বিপ্লবী, প্রতিপক্ষের কাছে তিনিই ষড়যন্ত্রকারী। বিপ্লব ও ষড়যন্ত্রের মধ্যে বিভাজন রেখাটি অতি সূক্ষ্ম। তার গায়ে আদর্শের চাদর চড়িয়ে ভালোবাসা অথবা ঘৃণা ছড়ানো হয়। সব কিছুর মূলে রয়েছে রাষ্ট্রকেন্দ্রিক ক্ষমতা দখলের নির্মম লড়াই। এরকম একটি লড়াইয়ের জমি তৈরি হচ্ছিল ধীরে ধীরে। জমি তৈরি করেছিলেন রাজনীতিবিদরা। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব 10ম পর্বটি নিয়ে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।